দাদার এই খোঁজ খবর করতে করতেই না আসলে আমরা তো কখনো ভাবিনি যে দাদা আর ফিরেই আসবে না। আমরা আশা করেছিলাম যে এই তো যে কোনো দিন দাদা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আর আর বৌদিও দাদার ফেরার অপেক্ষায় ছিল বলি না ওই মেয়ের বিয়ের ব্যাপারে আর মাথা ঘামাতে পারেনি। আর এতদিন হয়ে গেল, তখনও যখন দাদা ফিরে এলো না, তখন আর কি আসলে আমার মেয়েটারও তো বিয়ে দিতে হবে, আর ওর বিয়ে না হলে তো। তাছাড়া আপনাদের ছেলেও তো কচি নয়, তারও তো যথেষ্ট বয়স হয়েছে, তার উপর দোষ পড়ে। তুমি আবার এসবের মধ্যে কথা বলতে আসছো কেন? আরে হীরের আংটি তার আবার সোজা আর বাঁকা, কি বল বৌদি? হ্যাঁ, তাছাড়া আমার তো স্বামী নেই, আমার মেয়েরও বয়স হয়েছে, আমার মেয়ের জন্য এমন পাত্রই উপযুক্ত। তুই চুপ কর বসুমতী, আমাকে কথা বলতে দে। আসলে ছেলেদের একটু বয়স না হলে তো বিচার বিবেচনা হয় না। আমার কোনো আপত্তি নেই, তাই তো ঠাকুরপো এই সম্বন্ধটা নিয়ে আসার পরই বলেছিলাম যে ঠাকুরপো আর দেরি করো না। মেয়েকে এবার দেখাবার ব্যবস্থা করলে ভালো হয় না? আগে একটু ওই জলযোগের আয়োজন করেছি, সেটুকু গ্রহণ করে না হয় তারপর। আমার ভাগ্নের আবার ছুটির দিন ছাড়ার সময় হয় না তো। কি হলো, যাও তাড়াতাড়ি ওনাদের আপ্যায়নের ব্যবস্থা করো। 2 মিনিট সময় দিতে হবে অন্তত আমাদের। এ বিয়ে কখনো হতে পারে না দিদি, কখনো না। তুমি মা হয়ে কি করে মেয়ের এমন বিয়ে দিতে চাইছো? অমন সোনার প্রতিমা তুমি জলে ভাসিয়ে দিতে চাইছো কি করে দিদি? এ বিয়ে ভেঙে দাও তুমি, আমি বলছি এ বিয়ে ভেঙে দাও। কাকুরকে তুমি কিছু এদের সামনে বেরোতে দিও না দিদি, কিছু দিও না।
আর যদি দাদা থাকতেন তাহলে এমন কাণ্ড করতে পারতো? দাদা যে কোনোদিন ফিরে আসবেন না, তাই বা কি বলতে পারে দিদি? ধরো ধরো দাদা ফিরে এলেন, ফিরে এসে দেখলেন যে তুমি মেয়ের এমন বিয়ে দিয়েছো, তখন দাদার সামনে মুখ দেখাতে পারবে তো তুমি? হ্যাঁ, যা বসু, কাকনকে নিয়ে। ঠাকুরপো, হ্যাঁ বল। তুমি একদম চিন্তা করো না, আমি ওদিকটা সব সামলে নেব। আপনারা একটু বসুন, আমি যাবো আর আসবো। আচ্ছা যাও, ওকে নিয়ে এসো নিয়ে এসো। দিদি কে ফিরবে আর কে ফিরবে না ভেবে আমি তো আমার দায়িত্ব থামিয়ে রাখতে পারি না বসু। তাছাড়া কাকনের বিয়ে না হলে ছুটিরও যে বিয়ে হচ্ছে না বসু। যা, কাকনকে নিয়ে আয়। ছি ছি ছি, এই 50 বছরের বুড়োর সাথে বাবা কাকনদের বিয়ে ঠিক করেছে। বাবা কি মানুষ! ঠাকুর, এদের যেন কিছুতেই আমার কাকনদিকে পছন্দ না হয় ঠাকুর। বেস ক্যাম্প থেকে এত তাড়াতাড়ি এই পয়েন্টে পৌঁছে যাব ভাবতে পারিনি কিন্তু। ওয়াও, মাইন্ড ব্লোয়িং। আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো। কিন্তু এবার একটু রেস্ট নিয়ে নিতে হবে। আচ্ছা শোন, খাবার যা খাওয়ার সব এখানেই কিন্তু খেয়ে নিতে হবে। এখানে হল্টিং টাইম 10 মিনিট, তার মধ্যেই যা করার করতে হবে। হ্যাঁ, বুঝলে সমুদ্র, আমরা ভেবেছিলাম তুমি আর এলে না। না বুঝতে, আসলে এই জায়গাটার নাম আমায় এমন টানলো যে না এসে পারলাম না। অরেল সেই সময় ছুটি পাওয়া সত্যি একটু মুশকিলের ছিল। সমুদ্র, খাবারটা নে। কিরে নে। থ্যাংক ইউ। প্রত্যেকটা পাহাড়ের নিজস্ব একটা গন্ধ আছে, আমি সে গন্ধটা পাই। আলাদা আলাদা পাহাড়ে উঠলে আলাদা আলাদা ফিলিং হয়। এই যেমন এই পাহাড়ে, এই তো প্রথমবার এলাম, আমার মনে হচ্ছে যেন কতদিন ধরে চিনি পাহাড়টাকে। ব্যাস, শুরু হয়ে গেল। পাহাড়ের আলাদা আলাদা রূপ, তবু সেটা মেনে নেওয়া যায়, তাই বলে পাহাড়ের আলাদা গন্ধ? ওই সুকুমার রায় যেমন লিখেছিলেন আর কি, আকাশের গায়ে নাকি টক টক গন্ধ, ওই রকম আর কি। হ্যাঁ, না উনিও ঠিক, আবার আমার অবজারভেশনটাও ঠিক। আচ্ছা সমুদ্রদা, এই পাহাড়ে তো এই প্রথমবার এলে, তাহলে এত চেনা লাগছে কেন? নাকি এবার বলবে যে পাহাড়ের গন্ধও পাচ্ছ? পাহাড়টা তো নাম শুনেই প্রেমে পড়ে গেছে সমুদ্রতা। সত্যি, পাহাড়ের নাম কঙ্কাবতী, কি রোমান্টিক না? কি নাম? কঙ্কাবতী। বাবার নাম দেবশঙ্কর মুখোপাধ্যায়। মেয়েকে দিয়ে কি আপনারা অন্যভাবে পয়সা রোজগার করেন নাকি? Thank you.